নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপার 2024-25 থেকে ভূগোল বিষয়ের পেজ নাম্বার 130 এর সমস্ত এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং ম্যাপ পয়েন্টিংগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, বিভাগ কয়েক একের বলেছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক বলেছে বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হলো, এটা হবে অপশন ক সূর্য। একের দুই নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে, এটা হবে অপশন ঘ 64 গুণ। একের তিন এল নিনোর আবির্ভাব হয়, এটা হবে অপশন গ প্রশান্ত মহাসাগরে। একের চার উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে বায়ুমণ্ডলীয় স্তরে, সেটি হলো, এটা হবে অপশন গ মেসোস্ফিয়ার। একের পাঁচ পৃথিবী, সূর্য ও চাঁদের এক সরলরেখায় অবস্থানকে বলে, এটা হবে অপশন ক সিজিগি। একের ছয় সমুদ্র স্রোত সৃষ্টিতে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে, এটা হবে অপশন খ নিয়ত বায়ু। একের সাত একটি জৈব ভঙ্গুর বর্জ্য হলো, এটা হবে অপশন গ কাগজ। একের আট ভারত এবং পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখাটি হলো, এটা হবে অপশন খ র্যাডক্লিফ লাইন। একের নয় ভারতে সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতি হলো, এটা হবে অপশন ক কূপ নলকূপ। একের দশ ভারতে কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক, এটা হবে অপশন ক আর্দ্র পর্ণমোচী। একের এগারো ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো, এটা হবে অপশন খ কাঞ্চনজঙ্ঘা। একের বারো সোনালী তন্তু বলা হয় যে ফসলকে, সেটি হলো, এটা হবে অপশন খ পাট। একের তেরো ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্রটি হলো, এটা হবে অপশন খ জামনগর। একের 14 মিলিয়ন সিটে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বিস্তৃতি, এটা হবে অপশন ক 4 ডিগ্রি বাই 4 ডিগ্রি। এরপর বিভাগ ক্ষয়ের দুয়ের দাগেরগুলো বলেছে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করতে। দুয়ের একের এক বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে, এটা শুদ্ধ। দুয়ের একের দুই নীলনদের মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপ দেখা যায়, এটা অশুদ্ধ। দুয়ের একের তিন হিমালয়ের নীলকণ্ঠ শৃঙ্গটি একটি পিরামিড চূড়ার উদাহরণ, এটা শুদ্ধ। দুয়ের একের চার লা নিনা হলো এল নিনোর বিপরীত অবস্থা, এটা শুদ্ধ। দুয়ের একের পাঁচ গৌণ জোয়ার সৃষ্টির শক্তি হলো বিকর্ষণ বল, এটা শুদ্ধ। দুয়ের একের ছয় শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে বলে তাল, এটা অশুদ্ধ। দুয়ের একের সাত উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টির কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা, এটা শুদ্ধ। এরপর দুয়ের দুই বলেছে শূন্যস্থান পূরণ করো। দুয়ের এক ড্যাশ স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা, উত্তর হবে ওজোন। দুয়ের দুই মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদীখাতকে ড্যাশ বলে, উত্তর হবে ওয়াদি। দুয়ের তিন পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া হলো ড্যাশ, উত্তর হবে গ্র্যান্ড ব্যাংক। দুয়ের চার জীবাণুর দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে বলে ড্যাশ, উত্তর হবে কম্পোস্টিং। দুয়ের পাঁচ ভারতের কফি গবেষণা কেন্দ্রটির নাম ড্যাশ, উত্তর হবে চিকমাগালুর, কর্ণাটক। দুয়ের ছয় বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটি হলো ড্যাশ, উত্তর হবে তামিলনাড়ু। দুয়ের সাত ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্য ড্যাশ, উত্তর হবে মধ্যপ্রদেশ। এরপর দুয়ের তিন বলেছে দুই একটি শব্দে উত্তর দাও। দুয়ের এক কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি হয়, উত্তর হবে অমাবস্যা। দুয়ের দুই পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ, উত্তর হবে 34%। দুয়ের তিন একটি ল্যান্ডফিল গ্যাসের নাম বলো, উত্তর হবে মিথেন। দুয়ের চার ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি, উত্তর হবে টিস্কো জামশেদপুর। দুয়ের পাঁচ কোন শিল্পকে শিল্পের শিল্প বলে, উত্তর হবে লৌহ ইস্পাত শিল্প। দুয়ের ছয় ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা কত হতে হয়,
উত্তর হবে 5,000 জন। 2-3 7 ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহন পথকে? উত্তর হবে রেলপথ। 2-3 8 ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? উত্তর হবে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এরপর 2-4 বলেছে বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে লেখো। 2-4 1 মানাপাস, এটা হবে অপশন 3 ভারতের সর্বোচ্চ গিরিপথ। 2-4 2 থাঞ্জাভুর, এটা হবে অপশন 4 দক্ষিণ ভারতের ধান ভাণ্ডার। 2-4 3 সোনালী চতুর্ভুজ, এটা হবে অপশন 2 সড়ক পথ। 2-4 4 স্পট, এটা হবে অপশন 1 ফ্রান্স। এরপর বিভাগ গয়ের 3 দাগেরগুলো বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো 3 1 বলেছে পেডিমেন্ট কি? উত্তর হবে উচ্চভূমি অঞ্চলে জলধারা ও বায়ুর মিলিত কার্যের ফলে উচ্চভূমির সম্মুখভাগে অর্থাৎ পাদদেশে যে প্রায় সমতল বা মৃদু ঢাল বিশিষ্ট ভূমিভাগের সৃষ্টি হয় তাকে পেডিমেন্ট বলে। এরপর 3 1 অথবাটা বলেছে অশ্ব অক্ষাংশ কাকে বলে? উত্তর হবে আগেকার দিনে পালতোলা জাহাজ সমূহ উত্তর গোলার্ধের উপক্রান্তীয় শান্ত বলয়ের মধ্য দিয়ে যাবার সময় বেশ কিছুদিন গতিহীন অবস্থায় থাকতে বাধ্য হতো। খাদ্য ও পানীয় জলের ব্যবহার কমাতে এবং জাহাজকে কিছুটা হালকা করার জন্য নাবিকরা অনেক অশ্বকে জলে ফেলে দিত। এজন্য 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশকে অশ্ব অক্ষাংশ বলে। এরপর 3 2 বলেছে জলবিভাজিকার সংজ্ঞা দাও। উত্তর হবে যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত 2 বা ততোধিক নদী অববাহিকা বা নদী গোষ্ঠীকে পৃথক করে রাখে সেই উচ্চভূমিকে জলবিভাজিকা বলে। যেমন মধ্য ভারতের উচ্চভূমি হলো উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর প্রধান জলবিভাজিকা। এরপর 3 2 অথবাটা বলেছে বান ডাকা কাকে বলে? উত্তর হবে বিশেষত বর্ষাকালে ভরা জোয়ারের সময় সমুদ্রের জল স্ফীত হয়ে নদীর মোহনার মধ্য দিয়ে প্রবল বেগে উজানের দিকে এগিয়ে চলে, তাকে বান ডাকা বলে। হুগলি নদীতে বর্ষাকালে বান ডাকা দেখা যায়। এরপর 3 3 বলেছে পরিবেশ মিত্র বর্জ্য বলতে কি বোঝায়? উত্তর হবে যেসব বর্জ্য পদার্থগুলি পরিবেশ দূষণ ঘটায় না অর্থাৎ পরিবেশে সহজেই মিশে যায় তাদের পরিবেশ মিত্র বর্জ্য বলে। বেশিরভাগ জৈব বর্জ্যগুলি হলো পরিবেশ মিত্র বর্জ্য, যেমন সবজির খোসা, কাগজ, খাবারের টুকরো ইত্যাদি। এরপর 3 3 অথবাটা বলেছে ইউট্রোফিকেশন কি? উত্তর হবে গৃহস্থালী থেকে নিঃসৃত ডিটারজেন্টযুক্ত জল, কৃষিক্ষেত্রে উৎপন্ন হওয়া ফসফেট সারযুক্ত জল বদ্ধ জলাশয়গুলিতে এসে পড়লে জলাশয়ের শ্যাওলা ও অন্যান্য আগাছার দ্রুত বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বলে ইউট্রোফিকেশন। এরপর 3 4 বলেছে মৌসুমি বিস্ফোরণ কাকে বলে? উত্তর হবে জুন জুলাই মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সমগ্র ভারতবর্ষ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ যে প্রবল বর্ষণ শুরু হয় তাকে বলে মৌসুমি বিস্ফোরণ। এরপর 3 4 অথবাটা বলেছে ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো? উত্তর হবে ধারণযোগ্য উন্নয়ন হলো এমন এক ধরনের উন্নয়ন পদ্ধতি যার উদ্দেশ্য বর্তমানে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও উন্নয়নের সাথে সাথে ভবিষ্যতের মানব সমাজের উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখা। এরপর 3 5 বলেছে অনুসারী শিল্প কাকে বলে? উত্তর হবে কোনো বৃহৎ শিল্পকে কেন্দ্র করে যেসব ছোট ছোট শিল্পগুলি গড়ে ওঠে সেগুলিকে অনুসারী শিল্প বলে। যেমন পেট্রোরাসায়নিক শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা কৃত্রিম রাবার, রং, তন্তু, ঔষধ, কীটনাশক, বস্ত্র ইত্যাদি শিল্প। এরপর 3 5 অথবাটা বলেছে ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের অর্থ কী? উত্তর হবে 1960-এর দশকে পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের নির্বাচিত কৃষি জমিতে পরীক্ষামূলকভাবে উচ্চ ফলনশীল বীজ, উন্নত জলসেচ, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার ইত্যাদির দ্বারা গমের উৎপাদন অভূতপূর্ব বৃদ্ধি পায়। এই ঘটনাকে সবুজ বিপ্লব বলে। এরপর 3 6 বলেছে পিক্সেল কি? উত্তর হবে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদান হলো পিক্সেল। পিক্সেলের সংখ্যা যত বেশি হবে উপগ্রহ চিত্রের স্পষ্টতা তত বেশি হবে এবং চিত্রের প্রত্যেকটি উপাদানকে আলাদা করে চিহ্নিত করা যাবে। পিক্সেলের ডিজিটাল নাম্বার 0 থেকে 255-র মধ্যে থাকে। এরপর 3 6 অথবাটা বলেছে উপগ্রহ চিত্রে ছদ্ম রং বলতে কি বোঝো? উত্তর হবে উপগ্রহ চিত্রগুলি তৈরি করার সময় পৃথিবীর উপাদানগুলিকে তাদের প্রকৃত রঙের পরিবর্তে অন্য রং দ্বারা প্রকাশ করা হয়, এদের ছদ্ম রং বলে। যেমন
উপগ্রহ চিত্রে সবুজ বনভূমিকে লাল রং দ্বারা প্রকাশ করা হয়। এরপর বিভাগ ঘয়ের 4-এর দাগেরগুলো বলেছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। দেখো 4-এর 1 বলেছে বারখান ও অনুদৈর্ঘ্য বালিয়াড়ির পার্থক্য লেখো। উত্তর হবে ক, বারখানগুলি বায়ুপ্রবাহের সঙ্গে তির্যক বা আড়াআড়িভাবে সৃষ্টি হয়। অন্যদিকে অনুদৈর্ঘ্য বালিয়াড়িগুলি বায়ুপ্রবাহের সঙ্গে সমান্তরালভাবে সৃষ্টি হয়। খ, বারখানগুলি দেখতে হয় অর্ধচন্দ্রাকৃতি, অন্যদিকে অনুদৈর্ঘ্য বালিয়াড়িগুলি দেখতে হয় কিছুটা তরোয়ালের মতো। গ, বারখানগুলি একদিক থেকে বায়ুপ্রবাহের কারণে সৃষ্টি হয়, অন্যদিকে অনুদৈর্ঘ্য বালিয়াড়িগুলি বিভিন্ন দিক থেকে এলোমেলো বায়ুপ্রবাহের কারণে সৃষ্টি হয়। ঘ, বারখানগুলির গড় উচ্চতা হয় প্রায় 30 মিটার, অন্যদিকে অনুদৈর্ঘ্য বালিয়াড়িগুলির গড় উচ্চতা হয় প্রায় 150 থেকে 200 মিটার। এরপর 4-এর 1-এর অথবাটা বলেছে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে উষ্ণতা কমে যায় কেন? উত্তর হবে ক, ট্রপোস্ফিয়ারের উপর স্তরে গ্যাসীয় উপাদানের ঘনত্ব কমে যায়, ফলে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত হওয়া দীর্ঘ তরঙ্গগুলি কম শোষিত হয়, তাই ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার স্তরে উষ্ণতা কম হয়। খ, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে ধূলিকণা ও জলীয় বাষ্পের উপস্থিতি অত্যন্ত কমে যায়, তাই ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপের শোষণও কমে যায়। আর গ, ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত তাপ পরিবহন প্রক্রিয়াতে নিচের স্তরের বাতাসকে সবচেয়ে বেশি উত্তপ্ত করে। যত উপরের দিকে ওঠা যায় তাপের পরিবহন তত হ্রাস পাওয়াতে উষ্ণতা কম হয়। এরপর 4-এর 2-এর বলেছে বর্জ্য ব্যবস্থাপনায় 4R এর গুরুত্ব আলোচনা করো। উত্তর হবে ক, দূষণ সৃষ্টিকারী বর্জ্য পদার্থগুলির উৎসের ব্যবহার কমবে। খ, পরিবেশের প্রাকৃতিক সম্পদগুলির ভাণ্ডার দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব হবে। গ, অর্থনৈতিক সাশ্রয় হবে এবং সম্পদের অপচয় কমবে। ঘ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে, ফলে ক্ষতিকারক বর্জ্যের ব্যবহার থেকে সৃষ্ট রোগের প্রকোপ কমবে। এরপর 4-এর 2-এর অথবাটা বলেছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করো। দেখো উত্তর হবে ক, বর্জ্য পদার্থ মানুষের স্বাস্থ্যের ও পরিবেশের উপর যে ব্যাপক ক্ষতি করে সে সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। খ, রাস্তাঘাট, বিদ্যালয়, খেলার মাঠ, বাড়ির আশপাশ প্রভৃতি স্থানে শিক্ষার্থীরা বর্জ্যমুক্ত করার উদ্যোগ গ্রহণ করতে পারে। গ, বর্জ্য পদার্থগুলি নিয়ন্ত্রণের জন্য কী কী নিয়ম অনুসরণ করলে ক্ষতির পরিমাণ কম হয় সে সম্পর্কে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। ঘ, শিক্ষার্থী নিজেও বর্জ্য পদার্থ পরিচালনা ও ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন ও সতর্ক হতে পারে। মাঝে মাঝে বিদ্যালয় নিজের এলাকার পরিবেশে বর্জ্যের ক্ষতিকারক দিকগুলি নিয়ে সচেতনতামূলক বিতর্ক, আলোচনা সভা, মিছিলের আয়োজন করে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিতে পারে। এরপর 4-এর 3 বলেছে ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের কুফলগুলি কি কি? উত্তর হবে ক, অত্যধিক ভৌমজল উত্তোলনের ফলে ভূগর্ভের ভৌম জলতল অনেক নিচে নেমে যায়, ফলে অগভীর কুয়ো, নলকূপগুলি গ্রীষ্মকালে অকেজো হয়ে পড়ে এবং খরার আশঙ্কা দেখা দেয়। খ, অতিরিক্ত মাত্রায় ভৌমজল উত্তোলন করলে ভূপৃষ্ঠে খাদ্যধর্মী মাটির সৃষ্টি হয়। গ, ভৌমজল অত্যধিক পরিমাণে তুলে নেওয়া হলে ভূপৃষ্ঠের হ্রদ, নদী, জলাশয়ের জল ধীরে ধীরে চুঁইয়ে ভূ অভ্যন্তরে চলে যায়, ফলে ভূপৃষ্ঠীয় জলের পরিমাণ কমতে থাকে। ঘ, ভূ অভ্যন্তরের জল খুব বেশি পরিমাণে তুলে নিলে ভূ অভ্যন্তরের বিস্তীর্ণ এলাকা জুড়ে শিলাস্তরের ভারসাম্য নষ্ট হয়, ফলে পরবর্তীকালে ভূমি অবনমিত হয়ে ধসে পড়ে। অতিরিক্ত ভৌমজল উত্তোলনের ফলে মৃত্তিকা লবণাক্ত হয়ে পড়ে। চ, অতিরিক্ত ভৌমজল উত্তোলনের ফলে আর্সেনিক ও ফ্লুরাইড দূষণের সমস্যা বেড়ে যায়। এরপর 4-এর 3-এর অর্থবাটা বলেছে ভারতে নগরায়নের প্রধান 3টি সমস্যা উল্লেখ করো। উত্তর হবে ক, অপরিকল্পিত নগরায়নের কারণে যানজট, অস্বাস্থ্যকর পয়ঃপ্রণালী ব্যবস্থা, যত্রতত্র বস্তি এলাকা গড়ে ওঠার মতো সমস্যাগুলি দেখা যায়। খ, যথাযথ নগর পরিকল্পনার অভাবে যথেচ্ছ বৃক্ষচ্ছেদন, জলাভূমি ভরাটকরণ, অবৈধ নির্মাণ, যত্রতত্র অপরিকল্পিত ছোট বড় শিল্প কলকারখানা গড়ে ওঠার কারণে পরিবেশ দূষণের সমস্যা মারাত্মক দেখা যায়। গ, নগরায়নের কারণে বিভিন্ন সামাজিক অপরাধ যেমন চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ, মাদক পাচার ইত্যাদি ব্যাপক মাত্রায় দেখা যায়। এরপর 4-এর 4 বলেছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে 3টি ব্যবহার লেখো। উত্তর হবে ক, কোনো দেশের আঞ্চলিক ও অর্থনৈতিক পরিকল্পনাগুলি গ্রহণ করার ক্ষেত্রে এই মানচিত্রগুলির ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। খ, দেশের প্রতিরক্ষা সংক্রান্ত পরিকল্পনা এবং পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে এই মানচিত্রের ব্যবহার করা হয়।
গ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পাঠদানের ক্ষেত্রে এই মানচিত্রগুলির ব্যবহার করা হয়। এরপর 4-এর অথবাটা বলেছে ভূসমলয় ও সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। উত্তর হবে ক ভূসমলয় উপগ্রহগুলো পৃথিবীর নিরক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, অন্যদিকে সূর্য সমলয় উপগ্রহগুলো পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু বরাবর পৃথিবীর চারদিকে আবর্তন করে। খ ভূসমলয় উপগ্রহগুলোর উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটারের মধ্যে থাকে, অন্যদিকে সূর্য সমলয় উপগ্রহগুলোর উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় 600 থেকে 700 কিলোমিটারের মধ্যে থাকে। গ ভূসমলয় উপগ্রহগুলো পৃথিবীর নিরক্ষীয় তল বরাবর আবর্তন করে বলে এদের ইকুইটোরিয়াল অরবিটাল স্যাটেলাইট বলে, অন্যদিকে সূর্য সমলয় উপগ্রহগুলো পৃথিবীর 2 মেরু বরাবর আবর্তন করে বলে এদের নিয়ার পোলার স্যাটেলাইট বলে। ঘ ভূসমলয় উপগ্রহগুলো যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন ইনস্যাট, অন্যদিকে সূর্য সমলয় উপগ্রহগুলো পৃথিবীর বিভিন্ন ধরনের সম্পদ সমীক্ষার কাজে ব্যবহার করা হয়, যেমন IRS। এরপর বিভাগ 6-এরগুলো দেখো বলেছে ম্যাপ পয়েন্টিং করতে। 6-1 বলেছে সাতপুরা পর্বত। তোমরা দেখো পশ্চিম মধ্য ভারতে যে গাঢ় বাদামি রঙের রেখাটি দেখানো হয়েছে সেটা হলো সাতপুরা পর্বত। 6-2 বলেছে ভারতের বৃহত্তম উপহ্রদ। এটা দেখো ওড়িশা রাজ্যের চিল্কাকে দেখানো হয়েছে। 6-3 কচ্ছের রণ। এটা দেখো গুজরাট রাজ্যের উপরে জলের চিহ্ন দিয়ে কচ্ছের রণকে দেখানো হয়েছে। 6-4 ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এটা দেখো চেরাপুঞ্জিকে দেখানো হয়েছে মেঘালয় রাজ্যে চৌকো বক্স করে। 6-5 পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। এটা দেখো ঝাড়খণ্ড এবং ওড়িশা ও ছত্তিশগড় রাজ্যের কিছুটা অংশে লাল প্যাচ করে দেখানো হয়েছে। 6-6 বলেছে একটি ম্যানগ্রোভ অরণ্য। এটা দেখো পশ্চিমবঙ্গের নিচে গাঢ় সবুজ বর্ণ দিয়ে ম্যানগ্রোভ অরণ্যকে দেখানো হয়েছে। 6-7 ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল। এটা দেখো পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং গুজরাট রাজ্যের কিছুটা অংশ নিয়ে দেখানো হয়েছে ভারতের মিলেট উৎপাদক অঞ্চলকে সবুজ বর্ণ দিয়ে। 6-8 ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র। এটা দেখো বিশাখাপত্তনমকে দেখানো হয়েছে একটি নোঙরের চিহ্ন দিয়ে। 6-9 বলেছে ভারতের গভীরতম বন্দর। এটা দেখো কোচি বন্দরকে দেখানো হয়েছে জাহাজের চিহ্ন দিয়ে। আর 6-10 এটা হচ্ছে মুম্বাই। দেখো এটা মুম্বাইকে লাল বক্স করে দেখানো হয়েছে ভারতের দক্ষিণ পশ্চিম দিক করে। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি তোমরা সবার আগে পেতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।